নমস্কার, সোমনাথ চৌধুরী। একটু ভাবুন চ্যানেলে স্বাগত। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের রাজ্যের রাজামশাই সম্পর্কে। তো এই বিষয়ে যাওয়ার আগে আমি কয়েকটি কথা একটু বলে নিই। এর আগেও একবার বলেছি, এই চ্যানেলটি করা হয়েছে তার কারণ হচ্ছে আগে যে চ্যানেলটি ছিল ভাবো ভাবাও বলে, সেটি বন্ধ করে দেওয়া হয়। এটা অনেকেই জেনেছেন, সবাই হয়তো এখনও জানেন না। সেই জন্যেই এই চ্যানেলটি নতুন করে খুলতে হয়েছে। তো তাদের মনে হয়েছে বন্ধ করেছেন, কারণ তাদের সেই ক্ষমতা আছে, ক্ষমতাশালী মানুষ তারা। তা আমি মূলত সামাজিক ন্যায় বিচারের সাথেই কথা বলছিলাম। অর্থাৎ সামাজিক ন্যায় বিচার বলতে, আবারও পরিষ্কার করে বলে দিই, সমাজের বৃহত্তর অংশের স্বার্থে। কারণ সামাজিক ন্যায় বিচার এই শব্দটা তো খুব একটা বড় শব্দ, ব্যাপক শব্দ, যে যার মতো করে ব্যবহার করতে পারেন। কিছু মুষ্টিমেয় মানুষ যখন কোনো গোষ্ঠীর স্বার্থে আন্দোলন করেন, সেখানে তখনও সেটা বলা হয় বৃহত্তর সামাজিক ন্যায় বিচার, এইসব কথা টথা বলা হয়। যাই হোক, তো এখন এখানে আমি একটি কথা বলে নিই। আমাকে যখন এই আগের চ্যানেলে যে বিভিন্ন যে বিষয়গুলো নিয়ে আমি অনুষ্ঠানগুলো করছিলাম, আমার কথা অনেকে শুনছিলেন, তাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন, যারা খুব সাধারণ মানুষ, তারা বলছে, আচ্ছা আপনি তো বলছেন খুব বাস্তব কথা, বা আমাদের সত্যি আমাদের স্বার্থের কথা, কিন্তু আমরা কি করব, আমাদের কি করণীয় আছে, কোনো ক্ষমতাই নেই। আমি এই কথাটা আবারও এখানে এই জন্যে বলছি, তাদেরকে আমি একটাই কথা বলেছি, কথাটা সম্পূর্ণ ভুল, ধারণাটা ভুল। প্রকৃত ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের হাতে থাকে। সাধারণ মানুষ সেটাকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রশ্রয় দেয়, যার জন্যে কিছু মানুষ তাদের ওপর কর্তৃত্ব ফলাতে পারে। এটা ধ্রুব সত্য ইতিহাস। আমি তাদের একটা কথা বলে, কিছুই বলতে কী করবো, আমি তাদের একটাই কথা বলেছি, ঠিক আছে এই কথাগুলোই যদি তাদের 5টা মানুষ থাকে তাদেরকে বলবে, এবার তারা যদি শুনে সেটা মনে করেন, তারা আবার 5টা মানুষকে বলবেন, তারা শুনে আবার 5টা মানুষকে বলবেন। অর্থাৎ এইভাবে জনমত গঠন হতে পারে। এবং জনমতের যে ভূমিকা, জনমতের কি গুরুত্ব আছে, তারা অন্তত যারা একটু সংবেদনশীল মানুষ, যারা একটু হয়তো পড়াশোনা করেছেন বা এই সমাজ সম্পর্কে ভাবেন, তারা পৃথিবীর ইতিহাস থেকেই পেয়ে যাবেন যে জনমতের কতখানি গুরুত্ব আছে। সেই জন্যেই আমি আবারও একটা আবেদন করছি, বিশেষ করে ধরুন যারা হয়তো সামাজিক বিভিন্ন ব্যাপারে তারা জড়িয়ে আছেন, যারা সমাজের কথা ভাবেন, তাদেরকে আমি আবেদন করব যে জনমত যদি গঠন করতে পারেন, তাহলে যে সরকারই থাকুক, যে দলই থাকুক, তারা সেই জনমতকে উপেক্ষা করতে পারে না, যদি সেই জনমত প্রবল আকার ধারণ করে। সেই জন্যেই আমি এই কথাগুলি বলে আমি এবার আজকের আসল বিষয়ে আসি, যে বিষয়টা নিয়ে বলছি। রাজ্যের রাজামশাই, এখন বলবেন রাজামশাই, এখন এই আমাদের এরকম একটা গণতান্ত্রিক দেশে, প্রজাতন্ত্র, গণতন্ত্র, তো এইরকম একটা দেশে তো রাজামশাই কোথা থেকে আসবে? না, সেই রাজামশাই বলে সত্যি কোনো সংবিধানে কোনো পদ নেই। তো যেটি আছে সেটি এখন ওই রাজভবনে থাকেন উনি। এখন ওটার নাম করে আবার লোকভবন হয়েছে, কারণ এই রাজ কথাটার মধ্যে বোধহয় একটু পরে চিন্তা এসছেন, একটু শুনতে কীরকম লাগে, এত সব আমরা জনগণের কথা টথা বলি, তো ঠিক আছে তিনি লোকভবন, তো লোকভবনে যিনি থাকেন তো তার নাম এখনও লোকপাল হয়নি, সে রাজ্যপালই তো আছে যতদূর জানি। আমি তার বিষয়ে আসছি। তো তিনি তো যে প্রাসাদে থাকেন, আগেকার রাজরাজাদা যদি ইতিহাস দেখেন, তো সেই যে প্রাসাদের যে কর্মকাণ্ড যেভাবে থাকেন, তাকে আগেকার যে রাজারা ছিলেন তাদের জীবনযাত্রার যে আমরা শুনি, তাকেও হার মানাবে। রাজভবনের মূল এলাকা হচ্ছে প্রায় অ্যাকুরেট যা লেখা আছে একদম দলিলে সরকারিভাবে 27 একর, মানে ভাবতে পারছেন, 81 বিঘে জমির ওপরে রাজভবন তৈরি হয়েছে। ওই রকম একটা প্রতিষ্ঠানে আপনি ভাবুন, ওই রকম একটা কলকাতার মূল প্রাণকেন্দ্রে 81 বিঘে জমি নিয়ে রাজভবন, তার মধ্যে মানে ঘরবাড়ি বা বিল্ডিং যেটাকে আমরা বলি কাঠামো বা ব্যবহৃত যে ফ্লোর স্পেস ইংরেজিতে যাকে বলা হয়, সেটা প্রায় 84,000 স্কোয়ার ফিট।
আচ্ছা, এ তো গেল তো ওইটার ব্যাপারে। এবার তিনি তো মূল বেতন পান হচ্ছে 3.5 লক্ষ টাকা। ঠিক আছে, এটা আমাদের মনে হতে পারে যে অত বড় রাজ্যপাল তো কি এমন কি, ঠিক আছে, কিন্তু উনি যে সব ভাতা পান, মানে ধরুন নখ পালিশ যদি থাকে, নখ পালিশ জানি না উনি করেন কিনা, কোনো মহিলা রাজ্যপাল হলে হয়তো করবেন, যাই হোক, মানে নখের পালিশ থেকে জুতো পালিশ থেকে মাথার চুল পালিশ পর্যন্ত সমস্ত রকম ভাতার ব্যবস্থাই আছে। তার মধ্যে আরও মজার হচ্ছে একটা ভাতা লেখা আছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, অর্থাৎ ইংরেজিতে বলা এন্টারটেন, মানে অর্থাৎ বাংলা করলে সেটা বিনোদন ভাতা। মানে উনি এত জনসেবা করেন, ক্লান্ত হয়ে পড়ে, তার জন্য ওনাকে বিনোদন ভাতার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, সংবিধানে করেছেন, উনি পান। এবার প্রশ্ন হচ্ছে এই যে মানুষটি, এনার প্রকৃত কাজ কি? এটা যদি যে কোনো সাধারণ মানুষ বা সাধারণ যে কোনো বেশি জ্ঞান বৃদ্ধি লাগে, উনি কী করেন সমস্ত মিডিয়াতে দেখাই যান, অনুষ্ঠানে যান আর ফিতে কাটেন, বা কোনো কোনো সময় একটু বক্তৃতা দেন বিভিন্ন বিষয়ে, তার সঙ্গে তার লট বহর নিয়ে সব সঙ্গপাঙ্গ নিয়ে যান। আচ্ছা, আর যদি ধরুন যদি কোনো রাজ্যে যদি কোনো উনি যে দলের থেকে মনোনীত হয়েছেন সেই দলের সরকার যদি না থাকে, তার পেছনে লাগা, সহজ বাংলায় বলতে গেলে সাদা বাংলা। আর যদি নিজের দলের সরকার হয় তাহলে উনি সব সার্টিফিকেট দিয়ে যান, সরকার খুব ভালো কাজ করছেন। এই হচ্ছে মূলত কাজ, বাস্তব কাজ। আমি থিওরিটিক্যালি বলছি, সংবিধানে কি লেখা আছে, অনেক কিছু পাতার ভর্তি লেখা আছে, মানুষ যেটা বাস্তব সেটা বলছি। এবারে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে খুব ভাবতে বলছি। আচ্ছা বলুন তো, এইরকম একটা গরিব দেশে এইরকম একটা মানুষকে রেখে তার সঙ্গে ওই রকম একটা বিশাল এলাকা নিয়ে, তো রাজপ্রাসাদ, আগেকার দেখবেন ছোট ছোট যে রাজারা ছিলেন তারাও এত ভোগ করতেন না, যদি ইতিহাস পড়েন। হ্যাঁ, সম্রাটও তো খুব ছিল পাই, কিন্তু এমনি অনেক ছোট ছোট রাজা ছিলেন, তো তারাও এত বিলাসবহুল জীবনযাপন করতেন। ওনার পেছনে যেটুকু খবর, সঠিকভাবে কিন্তু তথ্যটা দেওয়া নেই, তো লাস্ট মানে শেষ পর্যন্ত বিভিন্ন খবর কাগজে যা পাওয়া হয়েছিল, যখন একটা কথাবার্তা হয় এসব নিয়ে, প্রায় ওই 250 মতো লোক, ধরুন স্থায়ী এবং অস্থায়ী নিয়ে সমস্ত 250 মতো লোক ওনার পিছনে রাখা আছে। তো আমি আর বেশি তথ্যতে যাব না, কারণ স্বাভাবিকভাবেই তথ্য বলে তো কোনো মানে নেই, আপনারা সময় নষ্ট বিরক্ত হয়ে যায়। তো এই এসব নিয়ে স্বাভাবিকভাবে একটা অনুমান হয় যে এইরকম একটা প্রতিষ্ঠানকে একটা মানুষের পেছনে কত খরচ হতে পারে। তো কার টাকা? তো সে একই প্রশ্ন, জনগণের টাকা। কাজ কি? একটু আগেই বললাম, কাজ হচ্ছে মূলত ওনার ফিতে কেটে বেড়ানো আর বিভিন্ন বিষয়ে বক্তৃতা মেরে বেড়ানো। তো এবারে এইটার বদলে যদি ভাবুন তো, যদি ওই রকম একটা জায়গায় যদি একটা খুব ভালো হসপিটাল করা যায়, এই যে খরচ, তার পেছনে এই লোকগুলো ধরুন, ওর বদলে যদি হসপিটালের স্টাফ, বিভিন্ন যে ডাক্তার, তাদেরকে নেওয়া যায়, এবং চিকিৎসাটা খুব ধরুন ব্যয়, ঠিক যে যত্র ব্যয় তত্র ব্যয়, এই হিসেবে যদি করা যায়, যারা পারলেন, আর গরিবদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা যেতে পারে, অবশ্যই উচিত, সেটা যেতে পারে না ওখানে, অন্তত আপনি ভাবুন তো কত কত শয্যার একটা বড় হসপিটাল হতে পারে, প্রাণকেন্দ্র সুন্দর, প্রত্যেকে যাওয়া আসার সুবিধে আছে, ওখানে আলাদা করে ধরুন যারা আত্মীয় যারা আসবেন রোগী, তার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিতে পারেন, অত বড় জায়গা। তো সেটা করলে কি মঙ্গল হবে কি হবে না জনগণের? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি। যদি মনে করেন যে সত্যি মঙ্গল হবে, তাহলে সেই ব্যাপারে জনমত গঠন করুন, আপনারা বলুন, প্রত্যেককে বলুন। এবং এই জন্যে আমি এই কথাটি আরও বিশেষ করে বলছি, কিছুদিন পরেই আমাদের এখানে নির্বাচন আসছে, রাজ্যের নির্বাচন, বিভিন্ন রঙের মানুষ আসবেন, বিভিন্ন রঙের প্রতিনিধিরা রঙের ঝান্ডা নিয়ে আসবেন, স্বাভাবিক গণতান্ত্রিক দেশ, তারা লড়বেন। আপনারা তাদের কাছে খুব বিনীতভাবে প্রশ্ন করবেন না, তারা তো দেখেন মাইক হাতে নিয়ে অমায়িক হয়ে কিরম বক্তৃতা দেন, আর শেষ রক্তবিন্দু পর্যন্ত দান করে দেন জনগণের সেবার জন্যে। তো আপনারা একটু খুব বিনীতভাবে এই প্রশ্নগুলি তাদেরকে করবেন, যে রঙেরই হোক প্রশ্ন, লাল নীল সবুজ গেরুয়া, যেই প্রত্যেকে তো জনসেবার কথা বলে, প্রশ্ন করবেন যে ওই রকম একটা প্রতিষ্ঠান ওইভাবে একটা প্রাণকেন্দ্রে জুড়ে তার পেছনে এত সহস্র কোটি টাকা ব্যয়,
সেইটা না করে যদি ওখানে একটা হসপিটাল করা যায়, তার মধ্যে বিশেষ করে গরিব মানুষের জন্য যদি বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা করা যায় ওই অর্থ দিয়ে, তাহলে সেটা সামগ্রিক মঙ্গল হবে কি হবে না, এই প্রশ্নগুলি করবেন তাদেরকে। যে রঙের ঝান্ডা নিয়ে আসুক, আমি আবারও বলছি। এবং সবশেষে এখানে আরেকটি কথা বলি, এটি এই সংক্রান্ত ওই কারণ জানেন, আজকে যে কোনো একটা মানুষ যদি সাধারণ একটা হসপিটালে যে কোনো একটা যদি ডাক্তার দেখাতে যায়, তার সকালে গেলে সারা দিনটাই প্রায় লেগে যায়। এটা খুব স্বাভাবিক, এই নিয়ে বলার আমার বিশেষ কিছু মানে নেই, কারণ যারা আছেন প্রত্যেকের অভিজ্ঞতা আছে, যারা অন্তত সরকারি হসপিটালে গেছেন, যাদের যাননি মানে না যেতে পারলেই ভালো, কামনা করি যেন ওই হসপিটালে না যেতে হয়। এবারে এই প্রসঙ্গে একটা অন্য একটি কথা বলি, যেটি বেলুড় শ্রমজীবী হসপিটাল, যেটি অনেক পুরনো, অনেক দিনের, অনেক এটা সমস্ত একটি অনেক লড়াইয়ের ফলে সৃষ্টি হয়েছে। সেটি নিয়ে বর্তমানে একটা জমি নিয়ে ওদের যে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে সেই জমিগুলো আসলে সরকারের জমি, কারণ বন্ধ হয়ে যাওয়ার পরে সেই জমি মালিকানা থাকে না। এবার সেখানে এইখানে এই হসপিটালে যারা চালাচ্ছে তাদের জন্য একটা জমি দেওয়ার কথা হয়েছে, চলছিল অনেক দিন ধরেই, কিন্তু সেইটা নানান টালবাহানায় কিন্তু সরকার সেই জমি কিছুতেই দিতে চাইছে না, এবং সেটা স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন এখন প্রমোটিং ব্যবসা লাভজনক, প্রমোটারের হাতে তুলে দিতে চাইছেন। অথচ এই শ্রমজীবী হসপিটাল বহু গরিব মানুষের চিকিৎসা করে এসছে। তাই জন্য এই তথ্যটা আপনাদের দিলাম। এইখানেও একটা লড়াই চলছে, এই ব্যাপারেও আপনারা জনমত গঠন করুন। কেন স্বাস্থ্য, দেখুন, স্বাস্থ্য এবং শিক্ষা যে কোনো সমাজের দুটি মেরুদণ্ড, এটা বলার প্রয়োজন নেই, তবু বারবার বলি কারণ মনে করিয়ে দিই। বিশেষ করে যারা বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সমাজ সংগঠন আছেন, তারা বিভিন্ন বিষয়ে সমাজের কথা ভাবেন, আমি তাদেরকেও বিশেষ করে আবারও বলছি, স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটি যদি স্তম্ভ ঠিক করা যায়, তাহলে মোটামুটি সমাজের একটা মেরুদণ্ড তৈরি হয়। তারপরে তো নিশ্চয়ই অজস্র আরও ইস্যু আছে, কিন্তু এই দুটি স্তম্ভ যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুরই কোনো মূল্য দাঁড়াবে না। সেই জন্যেই আমি কথাগুলি বলছি যে এইগুলো আপনারা ভাবুন, এবং বিশেষ করে যারা সমাজের কথা ভাবেন, যারা বিভিন্ন সংগঠন করেন, তাদেরকে আমি আবারও আবেদন করছি, কোন রং বড় কথা নয়, কে কোন রং ঝান্ডা নিয়ে আসছে, কে কোন দল নিয়ে দলবাজি করছে, ভোটে দাঁড়াচ্ছে, দাঁড়ান, গণতান্ত্রিক দেশে দাঁড়াবেন। আমি বলছি মূল প্রশ্নগুলো তাদের কাছে করুন। আমি আবারও বলছি, নির্বাচন আসছে, তারা অমায়িক হয়ে আপনাদের কাছে আসবেন মাইক হাতে নিয়ে, আপনারাও অমায়িক হয়ে তাদের প্রশ্নগুলি করুন, অত্যন্ত বিনীতের সাথে প্রশ্নগুলি করুন, যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটি বিষয়ে সরকার এত উদাসীন কেন। যাই হোক, আমি আজকে এই পর্যন্তই রাখলাম। নমস্কার, সামনে আবার দেখা।